ওয়েলকাম টু সূচক বায়োলজি। এই লেকচারে আমরা তাহলে শুরু করব পোলেন গ্রেন থেকে। তো পোলেন গ্রেনের ব্যাপারে কী কী বলেছে এনসিইআরটি? প্রথমে বলেছে পোলেন গ্রেনটা কি, এটা হচ্ছে মেল গ্যামেটোফাইট। মেল গ্যামেটোফাইট বলতে আমরা কী বুঝি? দেখো, আমরা যখন প্ল্যান্ট কিংডম পড়েছিলাম 11-12-এ, ওখানে আমরা কি দেখেছিলাম? 3 ধরনের লাইফ সাইকেল দেখা যায়: হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল, হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেল আর ডিপ্লন্টিক লাইফ সাইকেল। হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল বলতে কী বুঝি? হ্যাপ্লন্টিক লাইফ সাইকেলে বুঝি যেখানে মেন যেটা বডি তৈরি হচ্ছে কোনো একটা প্রাণীর, সেক্ষেত্রে কী করব, ওই বডিটার যে কোনো একটা সেল যদি আমরা নিই তাহলে ওখানে ক্রোমোজোম নাম্বার আমরা দেখব এন। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়, মানুষ বা যেসব আশেপাশে গাছ জেনারেলি আমরা দেখতে পাই, আম, জাম, কাঁঠাল, ওগুলো মেনলি ডিপ্লন্টিক লাইফ সাইকেল দেখায়। অর্থাৎ তুমি যদি একটা গাছের পাতা ছেড়ো, সেই পাতার মধ্যে থেকে একটা সেল বের করো, সেই সেলের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে যদি ক্রোমোজোম নাম্বার দেখো, তাহলে কি দেখবে? 2n সেট রয়েছে। অর্থাৎ এন সেট এসছে ওই যেই গাছটা আছে তার, সেই গাছটার যে মা গাছ, সেই মা গাছের থেকে এন সেট এসছে, আর এন সেট ক্রোমোজোম এসছে সেই গাছটার বাবা গাছের থেকে। তো এই দুটো মিলিয়ে 2n, অর্থাৎ ডিপ্লন্টিক লাইফ সাইকেল আমরা যেটাকে বলছি। তো এইখানে কি হচ্ছে, ডিপ্লন্টিক লাইফ সাইকেলে মেন প্ল্যান্ট বডিটা কি? স্পোরোফাইটিক প্ল্যান্ট বডি। তো তোমরা আশেপাশে যত কিছু দেখতে পাচ্ছ, এই বড় বড় গাছ, আম, জাম, কাঁঠাল, লিচু, এই পুরোটা হচ্ছে স্পোরোফাইটিক প্ল্যান্ট বডি। আর এই স্পোরোফাইটিক প্ল্যান্ট বডির মধ্যে গ্যামেটোফাইটটা কোনটা? সেটা হচ্ছে যখন এই পোলেন তৈরি হচ্ছে, পোলেন গ্রেনটাই হচ্ছে এদের গ্যামেটোফাইট। কেন? কারণ এর আগেই দেখলাম পোলেন গ্রেন কীভাবে তৈরি হচ্ছে, মিওসিস সেল পদ্ধতিতে, মিওসিস সেল ডিভিশন পদ্ধতিতে। আর আমরা কি জানি, মিওসিসে কি হয়, মিওসিস সেল ডিভিশনে 2n ক্রোমোজোম নাম্বার যদি থাকে কোনো সেলে, সেখান থেকে সেল ডিভিশন হয়ে আমরা দেখব 4টা n, অর্থাৎ ডিপ্লয়েড সেল থেকে হ্যাপ্লয়েড সেলে পরিণত হয়ে যাচ্ছে মিওসিস সেল ডিভিশনে। আর মাইটোসিসে কী হচ্ছিলো, যেটা জেনারেলি কী হয়, যখন আমরা দেখব ধরো গাছ গ্রোথ করছে, বা ধরো মানুষদের ক্ষেত্রেও কী হয়, মানুষদের ক্ষেত্রে ধরো তোমার হাতে কেটে গেল, সেই সময় যখন ওই কাটা স্থানে যখন আবার টিস্যু নতুনভাবে জন্মাচ্ছে, সেই সময় আমরা মাইটোসিস সেল ডিভিশন দেখছি। অর্থাৎ 2n সেল থেকে, অর্থাৎ 2n ডিপ্লন্টিক সেল থেকে ডিপ্লন্টিক সেলই তৈরি হচ্ছে। কিন্তু মিওসিসে কী হয়, ডিপ্লন্টিক সেল থেকে আমরা সবসময় হ্যাপ্লন্টিক সেল পাই। তো অবভিয়াসলি হ্যাপ্লন্টিক সেলটাকেই এরা কি বলছে এখানে, গ্যামেটোফাইট বডি। আর যে ডিপ্লন্টিক সেলের পুরো গাছটাকে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে স্পোরোফাইট বডি। তারপরে কি বলেছে, ইফ ইউ টাচ দ্য ওপেন অ্যান্থার অফ হিবিস্কাস, এখানে জবা গাছের কথা বলেছে, যেটা তোমরা জানো যে জবা গাছের ওপর দিকটাতে হাত দিলে হলুদ হলুদ গুঁড়ির মতো, মানে গুঁড়ো, ছোট্ট গুঁড়ো গুঁড়ো লেগে যায়, ওগুলো কি, ওগুলো অ্যাকচুয়ালি পোলেন গ্রেনের কথাই বলেছে। তারপর মেন পয়েন্টে আসি। তো এখানে কি বলেছে এবার দেখো, পোলেন গ্রেন আর স্পেরিক্যাল, আর এর মানে জেনারেলি গোল হয়। এখানে তোমরা কয়েকটা ছবি দেখতে পাচ্ছ মাইক্রোস্কোপিক স্ট্রাকচার পোলেন গ্রেনের। আর সাইজ কী হয়, 25 to 50 মাইক্রোমিটার ডায়ামিটারটা হয়। ইট ইজ প্রমিনেন্ট 2 লেয়ার। হ্যাঁ, এই জায়গাটা ইম্পর্ট্যান্ট, দুটো লেয়ার থাকে পোলেন গ্রেনের। বাইরের লেয়ারটা হচ্ছে এক্সাইন, আর ভেতরের লেয়ারটা হচ্ছে ইনটাইন। তো এইখানে দেখো, ইনটাইন মনে রাখার উপায় কি, সবসময় জানো যে এক্স অর্থাৎ বাইরের জিনিসকে বলছে, আর ইন মানে হচ্ছে ভেতর। তো এক্সাইনটা হচ্ছে বাইরের লেয়ার, আর ইনটাইনটা হচ্ছে ভেতরের লেয়ার। এই এক্সাইনের স্পেশালিটিটা কি, এটা হচ্ছে মোস্ট রেজিস্ট্যান্স অর্গানিক ম্যাটেরিয়াল নোন। তো এখন পর্যন্ত যত অর্গানিক ম্যাটেরিয়াল পাওয়া গেছে, এটা হচ্ছে সবথেকে বেশি রেজিস্ট্যান্স, অর্থাৎ শক্তিশালী, যার অবক্ষয় হয় না, যার ক্ষয় হয় না। কেন? কারণ বলেছে এরা হাই টেম্পারেচার সহ্য করতে পারে। এখানে বলেছে হাই টেম্পারেচার সহ্য করতে পারে, স্ট্রং অ্যাসিড সহ্য করতে পারে। তো এইটাই, এই জন্য কী হচ্ছে, এই এক্সাইনের স্পোরোপোলেনিন কেমিক্যালটা থাকে বলেই পোলেন কী হচ্ছে, পোলেন গ্রেন যেটা অনেক দিন ধরে কিন্তু বাঁচতে পারে। দেখো কি বলেছে, এক্সাইন ইজ মেড আপ অফ স্পোরোপোলেনিন হুইচ ইজ ওয়ান অফ দ্য মোস্ট রেজিস্ট্যান্স অর্গানিক ম্যাটেরিয়াল। ইট ক্যান উইথস্ট্যান্ড হাই টেম্পারেচার, স্ট্রং অ্যাসিড, এগুলো সব কিছু কিন্তু এরা সহ্য করতে পারছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস কি, নো এনজাইম দ্যাট ডিগ্রেড স্পোরোপোলেনিন, কোনো এনজাইম কিন্তু এটাকে ডিগ্রেড করতে পারে না, অর্থাৎ ক্ষয় করতে পারে না, ভাঙতে পারে না। সো ফার নোন, পোলেন গ্রেন এক্সাইন হ্যাজ প্রমিনেন্ট অ্যাপারচার কল জাম্প পোল। তো এবার কী হচ্ছে, পোলেন গ্রেনের, যদি এটা পোলেন গ্রেন হয়, তো পোলেন গ্রেনের জাস্ট ওপর দিকটা কি একটা ছোট্ট ফুটোর মতো থাকে। তো এইটাকে কি বলছে, এই ফুটোটাকে বলছে জাম্প পোল। তো অবভিয়াসলি এটা থাকতেই হবে, কারণ আমরা এখনই কি দেখলাম, এক্সাইন কী দিয়ে তৈরি, এটা হচ্ছে তৈরি স্পোরোপোলেনিন দিয়ে, যেটা হচ্ছে সবথেকে একটা মোস্ট রেজিস্ট্যান্স অর্গানিক ম্যাটেরিয়াল। তো এই ফুটোটা যদি না থাকে, তাহলে জল বলছি সরি, তো এই পোলেন গ্রেনটা যখন অন্য একটা কোনো গাছে গিয়ে ফার্টিলাইজ করবে, তো পোলেন টিউবটা তৈরি হওয়া, বের হওয়ার তো একটা রাস্তা দরকার। তো এই ফুটোটা দিয়ে তখন পোলেন টিউবটা কিন্তু বের হচ্ছে এক্সাইনের। তো এটা হয়ে গেল। আর কি কি বলেছে এখানে দেখা যাক।
এই জাম পরে কি এই স্পোরোপোলেরিনটা থাকে না, যেটা আমি বললাম। পোলেন গ্রেন আর এই যেটা দেখো, পোলেন গ্রেন আর ওয়েল প্রিজার্ভ অ্যাজ ফসিলস বিকজ অফ দ্য প্রেজেন্স অফ স্পোরোপোলেরিন। তো এই স্পোরোপোলেরিনটা আছে বলেই ফসিলস হিসাবে কিন্তু এরা ওয়েল প্রিজার্ভ থাকে, কারণ এটা যেহেতু ক্ষয় হয় না, তো বছরের পর বছর মাটির নিচে চাপা পড়ে গেলেও এটা ফসিলস হিসেবে থেকে যায়। দ্য এক্সাইন এক্সিবিট এ ফ্যাসিনেটিং অ্যারে, তারপর জাস্ট সাধারণ কথা বলেছে। এবার ইনার ওয়ালের কথা দেখো, ইনার ওয়াল কী বলেছে, দ্য ইনার ওয়াল অফ পোলেন গ্রেন ইজ নোন অ্যাজ ইনটাইন। ইট ইজ এ থিন অ্যান্ড কন্টিনিউয়াস লেয়ার। এটা কিন্তু কন্টিনিউয়াস লেয়ার। এখানে যেমন জাম পোর্ট ছিল, অর্থাৎ যেখানে এই স্পোরোপোলেরিনটা অ্যাবসেন্ট ছিল, কিন্তু ইনটাইনটা পুরো কন্টিনিউয়াস লেয়ার। আর কী দিয়ে তৈরি? সেলুলোজ আর পেকটিন দিয়ে তৈরি। দ্য সাইটোপ্লাজম অফ পোলেন গ্রেন ইজ সারাউন্ডেড বাই প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন থাকে, জানো সাধারণত সব সেলই প্লাজমা মেমব্রেন থাকে। আর হোয়েন পোলেন গ্রেন ইজ ম্যাচিওর, যখন ম্যাচিওর হয়ে যাচ্ছে তখন আমরা পোলেন গ্রেনের মধ্যে মেনলি দুটো সেল দেখবো, একটা ভেজিটেটিভ সেল আর একটা জেনারেটিভ সেল। ভেজিটেটিভ সেলটা অবভিয়াসলি বড় হয় আর অনেক বেশি ফুড রিজার্ভ থাকে। তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে পোলেন গ্রেনটা যতক্ষণ না কোনো একটা অন্য গাছে গিয়ে বা অন্য ফুলে গিয়ে পড়ছে আর পোলেন টিউবটা তৈরি হচ্ছে, ততক্ষণ তো পোলেন গ্রেনটাও কি একটা তো জীবন্ত সেল, তো তার তো খাবার দাবার লাগবে। তো সেই খাবার দাবার নিউট্রিশনগুলো কে দিচ্ছে? এই ভেজিটেটিভ সেল, যার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু রিজার্ভ লার্জ কোয়ান্টিটি অফ ফুড। তো এখানে কি হচ্ছে? এখানে ফুড রিজার্ভ থাকছে। আর আরেকটা কি হচ্ছে? আরেকটা হচ্ছে জেনারেটিভ সেল। তো নাম শুনে বুঝতে পারছো জেনারেশনকে যে এগোবে, অর্থাৎ মেন যেটা ফার্টিলাইজ করবে সেটা হচ্ছে এই জেনারেটিভ সেল। তো ভেজিটেটিভ সেল কিন্তু ফার্টিলাইজ করে না, ওর কাজ হচ্ছে এই জেনারেটিভ সেলকে খাবার দেওয়া, নিউট্রিশন প্রোভাইড করা। তো এই জেনারেটিভ সেল স্মল, আর যেটা হচ্ছে কী হয়? স্মল হয়। আর এই ভেজিটেটিভ সেলের সাইটোপ্লাজমের মধ্যেই এটা থাকছে জেনারেটিভ সেলটা। ইট ইজ স্পিন্ডেল শেপ হয়, আর হচ্ছে ডেন্স সাইটোপ্লাজম থাকে, আর একটা নিউক্লিয়াস থাকে। ইন ওভার 60% অ্যাঞ্জিওস্পার্ম, এবার এখানে কি বলেছে? মোটামুটি 60% অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে আমরা 2 সেল স্টেজ দেখবো। কী কী সেল? এই ভেজিটেটিভ সেল আর জেনারেটিভ সেল। আর বাকি 40%-এর মধ্যে আমরা দেখবো এই যে জেনারেটিভ সেলটা রয়েছে এটাও আবার মাইটোটিক্যালি ডিভাইড করবে। মাইটোটিক্যালি ডিভাইড করে কি করবে? 2 মেল গ্যামেট তৈরি করবে, অর্থাৎ দুটো কিন্তু জেনারেটিভ সেল তৈরি করছে। এক সেকেন্ড, এবার এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখলে বুঝতে পারবে যখন ম্যাচিওর হচ্ছে এই জায়গাটা কি হচ্ছে স্পষ্ট দেখো। এ নম্বর যেটা দিয়েছে ওটা আলাদা ব্যাপার। বিয়েরটা কি বলেছে? স্টেজ অফ মাইক্রোস্পোর ম্যাচিউরিং ইন্টু পোলেন গ্রেন। তো এই যে এটা হচ্ছে একটা মাইক্রোস্পোর। এবার দেখো এ পরবর্তীতে গিয়ে ডিভাইড করে কিন্তু দুটো সেল তৈরি করে নিল। এই জায়গাটা দেখো, এটা একটা সেল আর এটা একটা সেল। তো বড় সেলটা কি? বড় সেলটা হচ্ছে ভেজিটেটিভ সেল আর ছোটো সেলটা হচ্ছে জেনারেটিভ সেল। তো একটা সেল থেকেই এ পরবর্তীতে ডিভাইড করে এটা তৈরি করছে। আর এটা আমরা কি দেখতে পাচ্ছি? 60% অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে এটা হয়। আর বাকি 40%-এর ক্ষেত্রে কী হয়? এই যেই জেনারেটিভ সেলটা রয়েছে এটা আবার ডিভাইড করে যায়। তাহলে আবার যদি ডিভাইড করে মাইটোটিক্যালি, তাহলে কটা সেল তৈরি হবে? এ আরও দুটো সেল তৈরি করবে, তাহলে আলটিমেটলি এর দুটো সেল আর এই সেলটা অলরেডি রয়েছে, তো টোটাল 3টে সেলই কিন্তু থাকছে। তো এই 3 সেল স্টেজ দেখা যাচ্ছে বাকি এসের মধ্যে। আর ইম্পর্টেন্ট কী জিনিস বললাম দেখো, মাইটোটিক্যালি ডিভাইড করছে, তার মানে জেনারেলি এই যে এইখানে যে পোলেন গ্রেনটা ছিল, তো এই পোলেন গ্রেনটা প্রথমেই পোলেন মাদার, যেটা আগের ভিডিওতে পড়েছি, যেটা মাদার সেল ছিল ওখান থেকে মিওসিসে তৈরি হয়েছে। তো মাদার সেলটা ছিল 2n অর্থাৎ ডিপ্লন্টিক, ওখান থেকে মিওসিসে যদি তৈরি হয় তাহলে এটা n হবে, অর্থাৎ এই সেলটা নিউক্লিয়াসের মধ্যে আমরা হ্যাপ্লন্টিক ক্রোমোজোম নাম্বার দেখব, অর্থাৎ এক জোড়া ক্রোমোজোম রয়েছে। তো এই সেলটা যদি ডিভাইড করে দুটো সেল তৈরি করে তাহলে এরাও কিন্তু হ্যাপ্লন্টিকই হচ্ছে। তারপর এই জেনারেটিভ সেলটাও হ্যাপ্লন্টিক, ভেজিটেটিভ সেলটাও হ্যাপ্লন্টিক। আবার জেনেটিক সেলটা যখন মাইটোসিস করছে, মিওসিস নয় কিন্তু মাইটোসিস, এবার মাইটোসিসে আমরা কি জানি? যেটা ক্রোমোজোম নাম্বার থাকে সেটাই থাকে, অর্থাৎ হ্যাপ্লন্টিক সেলেও যখন মাইটোসিস হচ্ছে সেই সময় কিন্তু ক্রোমোজোম নাম্বার সেটাই থাকবে, অর্থাৎ হ্যাপ্লন্টিক সেল থেকে মাইটোসিস হলে ক্রোমোজোম নাম্বার সেম থাকবে, অর্থাৎ হ্যাপ্লন্টিক সেলই তৈরি হবে। ইম্পর্টেন্ট জিনিস কী বললাম আরেকবার শোনো, হ্যাপ্লন্টিক সেলে মাইটোসিস যদি হয় তাহলে ওটা হ্যাপ্লন্টিক সেলই তৈরি হবে দুটো, আর ডিপ্লন্টিক সেলে মাইটোসিস হলে ডিপ্লন্টিক সেলই তৈরি হবে দুটো। কিন্তু ডিপ্লন্টিক সেলে যদি মিওসিস হয় সেক্ষেত্রে কি হচ্ছে? 4টা হ্যাপ্লন্টিক সেল তৈরি হয়। আর হ্যাপ্লন্টিক সেলে যদি মিওসিস হয় তাহলে কি হবে বলো? হ্যাঁ ঠিকই বলেছো, হ্যাপ্লন্টিক সেলে কিন্তু আমরা মিওসিস দেখবো না। ইম্পর্টেন্ট জিনিস, হ্যাপ্লন্টিক সেলে মিওসিস হয় না, হ্যাপ্লন্টিক সেলে শুধু মাইটোসিস হবে। তো এইটাই এখানে বলেছে, আশা করি বুঝতে পেরেছো এই জায়গাটা। এরপর চলে যাচ্ছি পরের অংশে। এবার খুব সোজা জিনিস রয়েছে, পোলেন গ্রেন সম্পর্কে কিছু বলেছে যে এখানে পোলেন গ্রেন কারোর অ্যালার্জি করে, অ্যাজমা, ব্রঙ্কাইটিস ইত্যাদি করতে পারে। যেমন হচ্ছে এখানে কিছু এক্সাম্পল দিয়েছে, যেমন ক্যারোট গ্রাস, পার্থেনিয়াম, এসব যখন বাইরে থেকে আমরা গম অর্থাৎ হুইট যখন আনা হচ্ছিল সেই সময় এগুলোও চলে এসেছিলো ভারতে, তো এইগুলো পরবর্তীতে অ্যালার্জি তৈরি করে। তারপর বলেছে পোলেন গ্রেনে অনেক পরিমাণ নিউট্রিশন থাকে, যেটা আজকের দিনে লোকেরা খাচ্ছে নিউট্রিশনের জন্য, ফুড সাপ্লিমেন্ট হিসাবে অ্যাথলিটরা নেয়, ঘোড়া খায় যাতে বেশি সাপ্লিমেন্ট পায়।
তাছাড়া আর কি বলেছে এগুলো তোমরা পড়লে আরামসে বুঝতে পারবে। তারপর বলেছে এই যে পোলেন গ্রেন রয়েছে এটার ভায়াবিলিটি থাকে। ভায়াবিলিটি মানে হচ্ছে ধরো পোলেন গ্রেনের কাজ কি, মেনলি হচ্ছে একটা ফুল থেকে পোলেন গ্রেন গিয়ে অন্য একটা ফুলের ফিমেল যে সেক্সুয়াল অর্গান রয়েছে সেখানে স্টিগমাতে পড়বে। স্টিগমা স্টাইল ওভারি আমরা জানি। তো এইখানে কি হচ্ছে গাইনোসিয়ামে, তো এই স্টিগমাতে গিয়ে যে পড়বে, এবার একটা তো লিমিট আছে, এমন তো নয় যে একটা পোলেন গ্রেনকে তুমি নিলে তারপর একদম 20 বছর পর স্টিগমাতে ফেললে তারপর সেখান থেকে আবার ফার্টিলাইজেশন হবে, সেটা তো হয় না। একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড আছে যেখান পর্যন্ত পোলেন গ্রেনটা ঠিকমতো নিজের কাজ করতে পারে। অর্থাৎ এই টাইম ফ্রেমের মধ্যেই যদি একটা ফুল থেকে পোলেন গ্রেন অন্য ফুলে গিয়ে পড়ে ফিমেল ফ্লাওয়ারে, তখনও ফার্টিলাইজ করতে পারবে। তো ওই টাইম পিরিয়ডটাকে বলছে ভায়াবিলিটি। তো এটা কি ডিপেন্ড করছে, এটা ডিপেন্ড করছে এক হচ্ছে এক্সটার্নাল জিনিসের ওপর, যেমন হচ্ছে ধরো টেম্পারেচার কত আছে। এবার তুমি যদি 100 ডিগ্রি টেম্পারেচার করে দাও অবভিয়াসলি পোলেন গ্রেন নষ্ট হয়ে যাবে। তারপরে হিউমিডিটি, জল কীরকম আছে প্রকৃতিতে সেটার উপর ডিপেন্ড করছে। আর কিসের ওপর ডিপেন্ড করছে, অবভিয়াসলি সেটা ডিপেন্ড করবে স্পিসিস, অর্থাৎ কোন গাছের ওপর ডিপেন্ড করছে। অবভিয়াসলি আম গাছের যত ভায়াবিলিটি হবে একটা ঘাসের বা ধান গাছের অত হবে না। তো এখানে এক্সাম্পল দিয়ে দিয়েছে কিছু, যেমন হচ্ছে রাইস, হুইট, এগুলোর পোলেন গ্রেনের ভায়াবিলিটি কত 30 মিনিট। আবার কিছু এক্সাম্পল দিয়েছে এখানে, যেমন রোজেসি, লেগুমিনেসি, সোলানিসি এইসব রয়েছে। তো এইগুলো গাছের যেগুলো রয়েছে সেগুলোর ভায়াবিলিটি কিন্তু 1 মাস পর্যন্ত, বেশ কিছু মাস পর্যন্ত হতে পারে, সেই কথাই বলেছে। আর পোলেন গ্রেনকেও কিন্তু আমরা প্রিজার্ভ করে রাখতে পারি। সেটা কিভাবে প্রিজার্ভ করা যায় আশা করি তোমরা সবাই জানো। আমরা কোনো কিছু টিস্যু বা কিছু কোথায় প্রিজার্ভ করি, লিকুইড নাইট্রোজেন, আর সেটা টেম্পারেচার কত হয় -196 ডিগ্রি টেম্পারেচার। তো এতদূর আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওটা আমরা এখান থেকে শুরু করবো। থ্যাংক ইউ, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।